একটা গ্রুপ উৎপেতে আছে, সন্ত্রাসী গ্রুপ, ফ্যাসিস্ট গ্রুপ এবং ধরে দিল্লির দোসররা, যে কোনোভাবেই প্রফেসর মোহাম্মদ ইউনূসকে সফল হতে দেওয়া যাবে না। উনি যেন একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে যেন ক্ষমতা থেকে না যেতে পারে, এই জন্য বরাবরের মতোই কাজ করছে সরকারের ভেতরে এবং বাইরে। তা আমি মনে করি সবগুলো চ্যালেঞ্জ ওভারকাম করে তিনি যেহেতু ধরেন সাহসিকতার সাথে একটা স্পেস আজকে দিয়েছেন 12 দলীয় জোটের সেই নেতাদেরকে, যে বলেছেন যে এই সপ্তাহের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে, এটা আমি নিঃসন্দেহে মনে করি উনার সাহসিকতার পরিচয়। এবং এটা উনি একটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, যে আমি চ্যালেঞ্জ নিয়ে তারিখ ঘোষণা করব, তোমরা যত কিছুই করো নির্বাচন পিছাতে পারবে না। যারা বাংলাদেশের উন্নয়ন সহ্য করতে পারে না, যারা বাংলাদেশকে বিশ্বের দরবারে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে চায় না, যারা বাংলাদেশকে একটা ব্যর্থ এবং জঙ্গি রাষ্ট্র হিসেবে বানাতে চায়, তারাই চায় যে কোনোভাবে যেন বাংলাদেশে নির্বাচন না হয়, এই সরকার বিতর্কিতের মধ্যে পড়ুক। যাদের বিরুদ্ধে সত্যিকার অর্থে এখন দুর্নীতির এলিগেশন আসছে, সব বিচার হবে। হাসিনা 17 বছরেরও হবে, এই সরকারের 1.5 বছরের বিচারও আপনি হবে, এবং আপনি সেটা দেখবেন যখন জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। বাংলাদেশ একটা ক্রান্তি ধরেন একটা সংকটময় সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, এটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। বাংলাদেশের কোথাও ধরেন আইন শৃঙ্খলা স্টেবল না, প্রশাসন কোথাও অ্যাক্টিভলি কাজ করছে না, সরকারের বডি গুলো ঠিক মতো ধরেন জবাবদিহিতার সরকার এবং জনগণের সরকার এই মুহূর্তে বাংলাদেশে নেই। আমাদের প্রধান উপদেষ্টা বারবার তিনি বিরক্ত হয়ে ক্ষমতা ছেড়ে দিতে চাচ্ছেন। এই যে একটা অবস্থা, এই অবস্থার মধ্যে আজকে সবকিছুকে ধরেন নিস্তব্ধ করে দিয়ে বাংলাদেশের মানুষের জন্য একটা আশার বাণী, একটা স্বাধীনতার সূর্য উদিত হয়েছে, যে প্রধান উপদেষ্টা এই চলতি সপ্তাহের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবে। এটা নিঃসন্দেহ এতগুলো ধরেন অস্বস্তিকর সংবাদের মধ্যে, এতগুলো দুঃসংবাদের মধ্যে এটা একটা সুসংবাদ, যে সত্যিকার অর্থে বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে যাচ্ছে। যারা ষড়যন্ত্র করছে নির্বাচন বানচাল করার জন্য, বিভিন্ন ভাবে উৎপেতে আছে ফ্যাসিস্ট গোষ্ঠী এবং ধরেন রয়ের যে দোসররা আছে, তারা তো বাংলাদেশের গণতান্ত্রিক ভাবে বাংলাদেশ আগাক, জনগণের একটা সরকার প্রতিষ্ঠা হোক, তার জন্য বিভিন্ন বিষয় সামনে নিয়ে আসছে বিভিন্ন সময়, নির্বাচনকে কিভাবে পিছানো যায়। কিন্তু আমি দেখছি যে আজকে যেহেতু তিনি বলেছেন চ্যালেঞ্জ নিয়ে 12 দলীয় যেই আমাদের এই সম্ভাবনা জোটের যেই ধরেন হুম। তার সাথে কৌশল বিনিময় ছিল, সেখানে তিনি বলেছেন যে চলতি সপ্তাহের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবে। আমি মনে করি এখানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ খুশি হয়েছে এই সংবাদ শুনে, যে মানুষ তো অনিশ্চয়তা, রাজনৈতিক দলগুলো অনিশ্চয়তার মধ্যে আছে যে কখন নির্বাচন হবে। আরেকদিকে যারা ধরেন বাংলাদেশের কিন্তু এত 18 কোটি সময় মানুষ। মানে এই যে উনি বললেন লন্ডনে একরকম বৈঠক হলো, তারপরে এরপরে আমরা আলোচনা হলো যে ডিসেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে তৈরি হতে বলা হয়েছে নির্বাচনের জন্য। কিন্তু অনেক নাটকীয়তা হচ্ছে না মানে তারিখটা ঘোষণা করতে? এটা কি আপনার মনে হচ্ছে না যে আসলেও না, চার না, পাঁচ দিন পরে যদি ঘোষণা না হয় তাহলে কি হবে? তার মধ্যেও যদি না, কোনো নাটকীয়তা তৈরি হয়? এই নাটকীয়তার মধ্যে আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূসকে একটা গোষ্ঠী ফেলানোর চেষ্টা করছে, এবং উনার সম্মান যেন অক্ষুণ্ণ থাকে, আমরা রাজনীতিবিদরা সেই চেষ্টা করছি। তবে একটা গ্রুপ উৎপেতে আছে, সন্ত্রাসী গ্রুপ, ফ্যাসিস্ট গ্রুপ এবং ধরে দিল্লির দোসররা, যে কোনোভাবেই প্রফেসর মোহাম্মদ ইউনূসকে সফল হতে দেওয়া যাবে না। উনি যেন একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে যেন ক্ষমতা থেকে না যেতে পারে, এই জন্য বরাবরের মতোই কাজ করছে সরকারের ভেতরে এবং বাইরে। তা আমি মনে করি সবগুলো চ্যালেঞ্জ ওভারকাম করে তিনি যেহেতু ধরেন সাহসিকতার সাথে একটা স্পেস আজকে দিয়েছেন 12 দলীয় জোটের সেই নেতাদেরকে, যে বলেছেন যে এই সপ্তাহের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে, এটা আমি নিঃসন্দেহে মনে করি উনার সাহসিকতার পরিচয়। এবং এটা উনি একটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, যে আমি চ্যালেঞ্জ নিয়ে তারিখ ঘোষণা করব, তোমরা যত কিছুই করো নির্বাচন পিছাতে পারবে না। তা আমরা আরেকটা জিনিস দেখছি যে বড় দলগুলোকে দোষারোপের রাজনীতির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। একদিকে জামাত ইসলামকে, আর একদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে, তাদেরকে বিভিন্নভাবে কোণঠাসা করার চেষ্টা করছে, তারা যেন তাদের অন্তঃকোন্দলের মধ্যে থাকে এবং নিজেদের নিজেদের যেন ধরেন ভাবমূর্তি নষ্ট হয়, আর এইদিকে তারা নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। তা আমরা মনে করি যে আমাদেরকে দিন শেষে মনে মানে রাখতে হবে এরা কারা? এদের উদ্দেশ্যটা কি? কেন বিএনপি এবং জামাতকে টার্গেট করা? এদের উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশকে রাজনীতি শূন্য করা, বাংলাদেশে একটা পুতুল সরকার প্রতিষ্ঠা করা। তারা জানে যে যদি এই সময় একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, বাংলাদেশের স্বাধীনতার পরে এত শক্তিশালী মানে জনগণের সরকার আর হবে না। কারণ 5ই আগস্টের পরে আপনি দেখেছেন অলরেডি অনেকগুলো সংস্কার সামনে চলে এসেছে, সেই সংস্কারগুলো আমাদের নির্বাচন কমিশন হাত দিয়েছে, এবং আমাদের যেই ঐক্যমত কমিশন সেখানে অনেকগুলো সংস্কার চলে আসছে। তো নিঃসন্দেহে বাংলাদেশে এইবারে যেই সরকার আসবে, তিনি জনগণের মতামত উপেক্ষা করে একনায়কতন্ত্র, প্যাসিস্টতন্ত্র কায়েম করার কোনো সুযোগ নেই। এক হচ্ছে জনগণের চাপ, দ্বিতীয় হচ্ছে তাকে সেই আমলাতন্ত্রের চাপে ফেলে দেওয়া হয়েছে। সুতরাং এটা সম্ভব না জেনে যারা বাংলাদেশের উন্নয়ন সহ্য করতে পারে না, যারা বাংলাদেশকে বিশ্বের দরবারে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে চায় না, যারা বাংলাদেশকে একটা ব্যর্থ এবং জঙ্গি রাষ্ট্র হিসেবে বানাতে চায়, তারাই চায় যে কোনোভাবে যেন বাংলাদেশে নির্বাচন না হয়, এই সরকার বিতর্কিতের মধ্যে পড়ুক, এবং বড় রাজনৈতিক দলগুলো
যেন বিতর্কের মধ্যে পড়ে বাংলাদেশে যেন মানুষ রাজনীতি শূন্য হয়ে যায়, অর্থাৎ তারা যেন কোনো শক্তির উপর ভর না করে। যে আওয়ামী লীগ যেভাবে প্যাসিস্ট হয়ে গেছে, এই দলগুলোকে চাঁদাবাজি বা মৌলবাদ বিভিন্ন তকমা দিয়ে আমরা দেখতে পাচ্ছি উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাদেরকে সাইবার আক্রমণ করা হচ্ছে। এবং সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে 5 তারিখের পরে আমাদের মিডিয়াগুলোর মধ্যে এখনো সবচেয়ে বেশি স্বৈরাচার এবং দিল্লির দোসররা মিডিয়ার মধ্যে আছে। সুতরাং এই মিডিয়াগুলো আমি মনে করি যে মাহফুজ আলম সেখানে বসে কি করছে সেটা তিনিই জানেন। আমরা তো মনে করছি যে 5 তারিখের পরে বাংলাদেশের মিডিয়া হবে আয়নার মতো, যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ তারা মতামত প্রকাশে যেটা সত্যিকার ঘটনা সেটা তারা করবে। কিন্তু আমরা দেখছি না, মানে রিপোর্টাররা নিউজ নিয়ে দিচ্ছে, সেখানে হাউজে বসে সেটাকে আগের মতোই বাদ দিয়ে দেওয়া হচ্ছে যে এটা প্রচার করা যাবে না, এটা প্রচার করা যাবে, ওকে টকশোতে আনা যাবে না, ওনাকে আনা যাবে। এই যে এই ধরনের বন্ডিংটা, এই ধরনের ধরেন এই জিনিসগুলো আমরা ফ্যাসিস্ট আমলে দেখেছি। কিন্তু আমরা খুবই ব্যথিত যে সত্যিকার অর্থে যাকে মাস্টার মাইন্ড বলা হয়েছে, যিনি ছাত্রদের একেবারে মহানায়ক, তিনি তার এই ধরেন এই এই মিডিয়া জগতে কি করেছে, তিনি সত্যিকার অর্থে এখনো সেটাকে দালাল মুক্ত করতে পারে নাই। এই ব্যর্থতার দায় তিনাকে নিতে হবে। আর একটা বিষয় আপনি দেখুন, আমি আপনাকে ধরেন আমি আপনার এই শোতেই অনেকবার বলেছি মিডিয়ার ব্যর্থতার কথা বলছেন, সেখানে তথ্য উপদেষ্টা আছে। তো আপনি তাকে মহানায়ক মানে মহানায়ক হিসেবে মনে করবেন, নাকি আসলে মিডিয়ার ব্যর্থতার কারণে তারও ইয়ে আছে? আমরা এর আগেও দেখেছি যে 4 জন সাংবাদিককে বরখাস্ত করা হয়েছে একটা প্রশ্নের কারণে, আরো বিভিন্নভাবে সাংবাদিকদেরকে কোণঠাসা করা হচ্ছে। তো আমরা কি সেই শেখ হাসিনার আমলে ছায়া দেখতে পাচ্ছি কিনা? নিঃসন্দেহে এখন শেখ হাসিনার আমলে শেষ আয়া চলছে, কারণ বাংলাদেশের এখন কোন রাষ্ট্রের কোন অর্গান এখন স্বাধীনভাবে কাজ করছে না। আপনি খোঁজ নিয়ে প্রত্যেকটা অর্গান দেখেন, কোনো না কোনো ভাবে তারা প্রেশার ক্রিয়েটের মধ্যে আছে, হয় উপদেষ্টাদের প্রেশার, অথবা কোনো দলীয় প্রেশার, অথবা দিল্লির প্রেশার, অথবা ফ্যাসিস্টদের প্রেশার। মানে যে যার মতো এজেন্ডা নিয়ে ব্যস্ত। জনগণের যে সত্যিকার অর্থে বাক স্বাধীনতা 5 তারিখের পরে, বিশেষ করে এই মিডিয়া নিয়ে আমরা এত কথা বলেছি যে গত 15 বছর মিডিয়াগুলো সরকারের দালালি করেছে, যার কারণে ফ্যাসিস্টরা পরপর 3টা জাতীয় নির্বাচন করেছে বিনা ভোটে। কিন্তু আমরা দেখছি যে সামনের নির্বাচনকে বানচাল করার জন্য মিডিয়ার একটা অংশ একেবারে উঠে পড়ে লেগেছে যে কোনোভাবেই এই নির্বাচন সফল হতে দেওয়া যাবে না, কোনোভাবেই রাজনৈতিক দলগুলোকে সফল হতে দেওয়া যাবে না, কোনোভাবেই যেন রাজনৈতিক সরকার না আসুক। তো এগুলো আমি মনে করি তাদেরকে চিহ্নিত করা প্রয়োজন। এই সরকার তো পারে নাই, আমি বিশ্বাস রাখি এবং আপনাকে শতভাগ বিশ্বাস এবং আস্থার সাথে শেষ বলি, করবেন প্লিজ। বাংলাদেশে যখন নির্বাচনের পরে ধরেন জনগণের সরকার, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, গত 15 বছর এবং এই সরকারের শাসনামলে যারা এখন দালালি করছে, যারা সত্যকে আড়াল করছে, যারা বিভিন্ন চক্রান্তে লিপ্ত, তাদের সবার মুখোশ উন্মোচন হবে, সবাইকে বিচারের মুখোমুখি করা হবে। যাদের বিরুদ্ধে সত্যিকার অর্থে এখন দুর্নীতির এলিগেশন আসছে, সব বিচার হবে। হাসিনার 17 বছরেরও হবে, এই সরকারের 1.5 বছরের বিচারও আপনি হবে, এবং আপনি সেটা দেখবেন যখন জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।